আজকে যে হুমায়ুন কবির দমকলে দাঁড়িয়েছে তৃণমূলের প্রার্থী হয়ে, সে হুমায়ুন কবির এই মুর্শিদাবাদের এসপি ছিল। সেই হুমায়ুন কবির কাছে দিদি মমতা ব্যানার্জি সুপারি দিয়েছিল অধীর চৌধুরীকে খুন করতে হবে। মমতার থেকে বড় রাজনৈতিক অপরাধী এ বাংলায় নেই। ব্যক্তি হিসাবে কথা বলছি আমি। আপনাকে বেশ কয়েকবার বিভিন্ন সময় বলতে দেখা গেছে যে রাজনীতির মধ্যে একটা সাম্প্রদায়িকতা চলে এসছে। যেখানে বাংলার একজন মুখ্যমন্ত্রী হয়ে নিজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, সে রাজ্যে আমরা কিভাবে ভালো থাকতে পারি? তার দলের বিধায়ক সে বলছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দেখলো 2024 সালের নির্বাচনে যে অধীর চৌধুরীকে হারানো যাবে না, তখন সে আমাকে বলল দাঙ্গা লাগাও, বিভাজনের রাজনীতিটা আরো তীব্র এবং তীক্ষ্ণ করো। কয়েকদিন আগে আমি দেখছিলাম একটা ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনি নাকি বিজেপির দেওয়া সিকিউরিটি নিয়ে ঘোরেন। এই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করে গেছেন। এই রিয়াকশন আপনি কি বলছেন? এই সিকিউরিটি কী করে অ্যাফোর্ড হয় সেটা জানে না সে। খোকাবাবু তো সে জানে না, ওগুলো কিছু করার নাই আমার। খোকাবাবুর এত সিকিউরিটি কী কারণে পায় সেটা কি জবাব দেওয়া যাবে? পশ্চিমবঙ্গে কোন পদে আছে, কি কাজ করেছে, সে কত বড় বিদ্রোহী বা সে কত বড় নেতা যে তাকে কে মারতে যাবে, তার জন্যে শয়ে শয়ে পুলিশ তার রক্ষাকারী হিসাবে কাজ করবে? উত্তর তো একটাই, যে সে মমতা ব্যানার্জির আদরের খোকাবাবু, তাই সে সব পায়। তার জন্য আমি অনেক দিন আগে বলেছিলাম যে সিপিএমকে সরালাম আমরা, কিন্তু এলো মমতা, আমরা হারমাত তাড়ালাম, উন্মাদে নিয়ে এলাম, আমি বলেছিলাম। অনেক ধন্যবাদ আমাদের এই নির্বাচনী ব্যস্ততার মধ্যে সময় দেওয়ার জন্য। প্রথমেই আমরা যেটা দিয়ে প্রশ্ন শুরু করি সেটা হচ্ছে কেমন আছেন, সেটা একটু বলুন। কেমন আছি? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনার একটা দীর্ঘ রাজনৈতিক জীবন, যে সময় বিভিন্ন সময় প্রেক্ষাপট বদলেছে, রাজনৈতিক প্রেক্ষাপট। আপনাকে যদি জিজ্ঞেস করি যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে আপনি কিভাবে দেখছেন, সেটা আপনি কি মনে করেন? এর আগে যখন রাজনীতি করতাম তখন একটা ম্যানুভারিং স্পেস ছিল, অর্থাৎ বিরোধিতা করার একটা সৌন্দর্য ছিল, স্বাধীনতা ছিল। আজকের দিনে রাজনীতিতে বিরোধিতা করবার সৌন্দর্য, স্বাধীনতা সব কিছুকে খতম করে দেওয়া হয়েছে। বিশেষ করে যেখানে অপোজিশন, বিরোধীরা, যেটা ডেমোক্রেসির, সংসদীয় ব্যবস্থার সবথেকে বড় হাতিয়ার। যে কোনো পৃথিবীর যে কোনো গণতান্ত্রিক দেশে বিরোধী পক্ষ আছে বলে গণতন্ত্র চলে। পশ্চিমবঙ্গে সেই বিরোধিতা করার অধিকারটাকে খতম করে দেওয়া হচ্ছে, ডেসিমেট করে দেওয়া হচ্ছে। ফলে রাজনীতিটা ক্রমশ স্বৈরাচারী পথে এগোচ্ছে। এইটা হচ্ছে আমার আগেকার রাজনীতি করার, বর্তমান রাজনীতি করার মধ্যে ফারাক। যে বর্তমানে ক্রমশ বাংলা স্বৈরাচারী শাসন ব্যবস্থা, স্বৈরাচারী প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছে, যেটা আমাদের রাজ্যের সংস্কৃতির বিরুদ্ধে, বাংলার বাঙালির ভাবনার, মননের বিরুদ্ধে, এবং এটা বাংলার সর্বনাশার পথে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আপনাকে বেশ কয়েকবার বিভিন্ন সময় বলতে দেখা গেছে যে রাজনীতির মধ্যে একটা সাম্প্রদায়িকতা চলে এসছে। 100 সেটা কি আপনি ফিল করতে পারছেন বর্তমানে? খুবই এসছে, কেন ফিল করতে পারবো না? সারা বাংলা জুড়ে তো আজকে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি চলছে। সোসাইটিটাকে পোলারাইজ করার চেষ্টা চলছে, সাম্প্রদায়িক বিভাজনের প্রক্রিয়া তীক্ষ্ণভাবে এখানে প্রয়োগ করা হয়। বিজেপি এবং তৃণমূল এই বাংলায় এই কমিউনাল পোলারাইজেশন করার রাজনীতিটাকে আমদানি করেছে। যেভাবে বিজেপি, তার সঙ্গে পাল্লা দিয়ে টিএমসি। ফলে মানুষের মৌলিক ভাবনা, মানুষের মৌলিক অধিকার, অন্যান্য যে সমস্ত বিষয়গুলো আছে, সেই বিষয়গুলো ক্রমশ গৌণ হয়ে যাচ্ছে, মুখ্য হয়ে যাচ্ছে। আমার আপনার ধর্মীয় পরিচয়, যেটা বাংলার আরেকটা বিপদের কারণ। গত লোকসভা নির্বাচনে 2024 সালে আমি হেরেছি ঠিক এই সাম্প্রদায়িক বিভাজনের কারণে। যেখানে বাংলার একজন মুখ্যমন্ত্রী হয়ে নিজে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, সে রাজ্যে আমরা কিভাবে ভালো থাকতে পারি? সে কথা আমি বিরোধী হিসেবে বলছি না, তার দলের বিধায়ক সে বলছে যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যখন দেখলো 2024 সালের নির্বাচনে যে অধীর চৌধুরীকে হারানো যাবে না, তখন সে আমাকে বলল দাঙ্গা লাগাও, বিভাজনের রাজনীতিটা আরও তীব্র এবং তীক্ষ্ণ করো। শক্তিপুরে রামনবমীর দিন দাঙ্গা লাগানো হলো, যেদিন ভোটের প্রচার করে মালদা থেকে আমি ফিরছি। রাত্রের মধ্যে 3 ব্যাটালিয়ন কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দাঙ্গা তো আমি থামালাম, কিন্তু বিভাজন থামাতে পারলাম না। কারণ
তার ঠিক পরেই তার দলের বিধায়ক সে ওপেন স্টেটমেন্ট দিচ্ছে, মাইকে বলছে, মিডিয়াকে বলছে যে মুর্শিদাবাদে 70% মুসলমান, 30% হিন্দু, মনে করলে মুসলমান সব হিন্দুকে মেরে গঙ্গায় ভাসিয়ে দিতে পারে। তার সেই ক্যাসেট টিএমসি পার্টির এজেন্ট যারা, তারা গ্রামে গ্রামে পৌঁছে দিল, হিন্দুদের কাছে পরামর্শ দিল, হিন্দুদেরকে তারা বুদ্ধি দিল, হিন্দুদেরকে তারা সতর্ক করলো, তোমরা সব এক হয়ে বিজেপিকে ভোট দাও, না হলে এর মুর্শিদাবাদে হিন্দু আর বাঁচবে না। কারণ মমতা ব্যানার্জি বুঝে গেছিল যে হিন্দু ভোট যদি অধীর চৌধুরীর বিরুদ্ধে না নিয়ে যাওয়া যায়, তাহলে মুসলমান প্রার্থী দিয়েও অধীর চৌধুরীকে হারানো যাবে না। তাই মুসলমানদের ভোট আমার এমন কিছু কমেনি তার আগের নির্বাচনের তুলনায়, যতটা হিন্দু ভোটের সংখ্যা আমার কমে গেল। 2019 সালে যেখানে বিজেপি পেয়েছিল 1,30,35,000 ভোট, সেখানে গত লোকসভা নির্বাচনে বিজেপি পেল 4.5 লক্ষ ভোট। স্বাভাবিকভাবেই মমতা ব্যানার্জির যে সাম্প্রদায়িক বিভাজনের যে রাজনীতি, দাঙ্গা লাগিয়ে মানুষের মধ্যে ভয় ভীতির বাতাবরণ তৈরি করে হিন্দু তুমি এক হও স্লোগান তৃণমূলের মধ্যে থেকে দেওয়া হলো। তৃণমূল হিন্দুকে এক হওয়ার স্লোগান দিল নানা অপ্রত্যক্ষ কায়দায়, প্রত্যক্ষ এবং অপ্রত্যক্ষ কায়দায়। ফলে হিন্দু ভোটটা কনসলিডেট হলো, আমি অধীর চৌধুরী হারলাম, মমতা ব্যানার্জির স্বাদ পূর্ণ হলো। মমতা ব্যানার্জির স্বাদ পূর্ণ হতে পারে, কিন্তু মুর্শিদাবাদের রাজনীতিতে একটা বড় বিচ্ছেদ, বড় ব্যবচ্ছেদ এসে গেল। এটা কিন্তু আমাদের সকলের কাছে অত্যন্ত পীড়ার কারণ, দুর্ভাগ্যের কারণ, এবং এটা আমাদের সকলের জন্য বিপদের কারণ। আমি মুর্শিদাবাদ জেলার যেখান থেকে পরপর 5 বার এমপি হয়েছি, সেখানটাই মাত্র 34% হিন্দু। আমি প্রণব মুখার্জির মতন ব্যক্তিত্বকে মুর্শিদাবাদে নিয়ে এসে তাকে নির্বাচনে দাঁড় করিয়ে জিতিয়েছি, যেখানে 73% মুসলমান। অথচ এখানকার মুসলমান প্রণব মুখার্জিকে ভোট দেয়, এখানকার মুসলমান 5 বার আমাকে ভোট দিয়ে জিতিয়েছে। আজকে মমতা ব্যানার্জি এবং সেই সুবাদে বিজেপি, এই দুজনের এই সাম্প্রদায়িক বিভাজনের আক্রমণে এই মুর্শিদাবাদের সেই বাতাবরণ যেভাবে নষ্ট হচ্ছে, সারা বাংলায় সেই একই জিনিস সেখানটাতেও প্রত্যেক জায়গাতে প্রতিফলিত হচ্ছে। অর্থাৎ ক্রমশ পশ্চিমবঙ্গ যে বাংলার সমাজ, বাংলার ভাবনা, বাংলার সংস্কৃতি, সেখানটাই সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ক্রমশ আচ্ছন্ন হচ্ছে। এই বাংলাকে নিয়ে আমি গর্ব করে বাইরে বলতাম, এবং দিল্লিতেও বলেছি, যে পশ্চিমবঙ্গে কাস্টিজম অ্যান্ড কলোনিয়ালিজম, জাতপাত, সাম্প্রদায়িকতাবাদ, এই দুয়ের স্থান নেই। তাই আমরা অগ্রবর্তী একটা অ্যাডভান্স স্টেট বলে আমি নিজেকে মনে করি। আমি তার জন্য গর্ববোধ করতাম। আজ সেই গর্ব করার দিন আমার হারিয়ে গেছে, এটাই আমার আফসোস। 2026-এর এই যে নির্বাচন বা 2026-এ এসে আপনি বলছিলেন যে সাম্প্রদায়িকতাতে আজকে অধীর রঞ্জন চৌধুরী হেরে গেল। আজকের 2026-এর অধীর রঞ্জন চৌধুরীর 26-এর লক্ষ্য কি? তার রাজনৈতিক জিনিস হচ্ছে এখানটায় আমরা চাই সেখান থেকে সমাজ বেরিয়ে আসুক, রাজনীতি বেরিয়ে আসুক, তাই লড়াই করছি। আপনার একটা দীর্ঘদিনের সংসদীয় ইতিহাসও রয়েছে, যে একটা প্রায় বেশ কিছু বছর আপনি বিরোধীদের নেতৃত্ব দিয়েছেন। সংসদের কিছু এক্সপিরিয়েন্স আপনার থেকে জানতে চাইবো, যেটা এখনো মনে আছে। দেখুন, পার্লামেন্ট একটা অন্য ফোরাম, সেখানে পক্ষ বিপক্ষের মধ্যে কথা হয়, বার্তা হয়, ইন্টারাকশন হয়, আলোচনা হয়। সেই জন্যই সেখানটা একটা আলাদা গণতান্ত্রিক বাতাবরণকে উপলব্ধি করেছি। আলোচনার সময় সরকারকে সমালোচনা করেছি কঠোরভাবে, সরকার তার তরফ থেকে জবাবে কঠোরভাবে আক্রমণ করেছে। কিন্তু পার্লামেন্টের চেম্বার থেকে বেরিয়ে গেলেই আমরা আমাদের মধ্যে ফিরে এসেছি। অর্থাৎ আমরা একজন জনপ্রতিনিধি, আমরা এক একটা পার্টির এক একটা প্রতিনিধিত্ব করি। তাই আমাদের পার্লামেন্টের মধ্যে ভাবনা এক, ব্যক্তিগত জীবনে বা ব্যক্তিগত রাজনৈতিক জীবনে পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ, কথাবার্তা, খোলামেলা উদার মনের আলোচনায় সেখানে কোনো প্রতিবন্ধকতা তৈরি হয়নি। অথচ ধীরে ধীরে সেই বাতাবরণটা যেমন দিল্লিতে নষ্ট হচ্ছে পার্লামেন্টের, সেরকম পশ্চিমবঙ্গে তো আগেই খতম হয়ে গেছে, দিল্লিতে সেটা খতম হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এটা বড় খারাপ লাগে, কারণ আমি দেখেছি পার্লামেন্টের মধ্যে প্রিয়রঞ্জন দাসমুন্সি, যে আজকে আমাদের মধ্যে নেই, অটল বিহারী বাজপেয়ী, যিনি আজকের মধ্যে আমাদের মধ্যে নেই, অটল বিহারী বাজপেয়ীকে তুলোধনা করেছে প্রিয়রঞ্জন দাসমুন্সি পার্লামেন্টের মধ্যে। যেই চেম্বার থেকে বেরিয়ে গেল, অটল বিহারী বাজপেয়ী বেরিয়ে গেল, বাইরে গিয়ে বলছে প্রিয় বহুত বড়িয়া ভাষণ দিয়া তুমনে। এটাই তো গণতন্ত্র।
কোথায় সেটা? জওহরলাল নেহেরু করতো অটল বিহারী বাজপেয়ীকে, সেসব কই? আজ আমরা একে অপরের প্রতিপক্ষ না, একে অপরের শত্রুতে রূপান্তরিত হয়েছি। এটা অবাঞ্ছনীয়, এটা হওয়া উচিত না। তাহলে মানুষকে কি শিক্ষা দেবো আমরা? আমরা যখন ভোট চাই তখন মানুষের জন্য ভোট চাই, হিন্দু মুসলমান আলাদা আলাদা করে ভোট চাই না। তাই যখন সেবা করার প্রশ্ন আসে, যখন মানুষের জন্য কাজের প্রশ্ন আসে, তখন সার্বিক মানুষের জন্য কাজ করতে হবে, এই ভাবনা নিয়ে আমরা চলি। সরকারের যে কোনো পদক্ষেপ যদি মানুষের স্বার্থের বিরোধী হয়, সেখানে বিরোধী হিসাবে আমার দায়িত্ব সেটাকে মোকাবেলা করা, প্রতিবাদ করা, সেটা করি। বিরোধিতা করা মানে কি? রাজনৈতিক বিরোধিতা করার মধ্য দিয়ে আমরা সরকারকে সক্রিয় করি, হ্যাঁ, সরকারকে অ্যাক্টিভেটেড করি। গণতন্ত্রের সমালোচনা একটা খুব গুরুত্বপূর্ণ। এটাই তো সব থেকে বড় একটা গণতান্ত্রিক দেশের সব থেকে বড় পরিচয়, সব থেকে বড় অলংকার। সেইগুলোকে আমরা খুইয়ে ফেলছি, তারাই সেগুলোকে আমরা ধ্বংস করছি। ফলে সমাজে রাজনীতির নামে তিক্ততা, বৈরতা, দুশ্মনী এগুলো বাড়ছে, বিষাক্ততা বাড়ছে। সেই আনন্দ মজা নেই রাজনীতি করতে। রাজনীতি করা মানে একটা টেনশন, বিরোধী রাজনীতি করা মানে তো কখন এই হবে, তাই হবে, ওই হবে, কাকে পুলিশ ধরবে, কাকে মারবে, কাকে কেস দিবে, এই ব্যস্ত থাকো। মানুষের জন্য কাজ করবো কখন? বড় দুর্ভাগ্য আমাদের। আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করছি যে আপনি যদিও পরবর্তীকালে মানে আপনার নেতৃত্বে কংগ্রেস বামফ্রন্টের সাথে মানে জোট করেছে, কিন্তু স্টিল আপনি একটা দীর্ঘ জীবন বামফ্রন্টকে সরকারে পেয়েছেন, মানে বামফ্রন্টের বিরোধী হিসেবে কাজ করেছেন, একটা দীর্ঘ জীবন তৃণমূলের বিরোধী হিসেবে কাজ করেছেন। এই দুটো এরার মধ্যে তফাৎ কি? ওই যে বললাম আপনাকে যে আগে একটা পলিটিক্যাল একটা ম্যানুভারিং স্পেস ছিল, আমরা বিরোধিতা করতাম, কিন্তু তার মধ্যে বিরোধিতা করার একটা পরিধি ছিল ছোট্ট মতন। মমতা ব্যানার্জি এসে সেই পরিধিটাকে স্কুইজ করে দিয়েছে। আগে আমরা মিছিল, মিটিং, প্রতিবাদ, দেখা, ধর্ণা সব করতে পারতাম। আপনি যদি মনে করেন মমতা ব্যানার্জিকে কোনো চিঠি দেবেন, তার কোনোদিন উত্তর আসবে না। আমি ছোট একটা উদাহরণ দিই আপনাকে। আমি ধরুন ভারতবর্ষের দলনেতা ছিলাম কংগ্রেস দলের, ঠিক আছে, পার্লামেন্টে, তার মানে বিরোধী দলের নেতা এক হিসাবে। ভারতবর্ষে যখন 26 জানুয়ারি হয়, রিপাবলিক ডে, তখন যে রাজপথ, সেই রাজপথে প্রথম যে সারির বেঞ্চি মানে চেয়ার, ফার্স্ট রো যেটা, সেখানটায় আমাদের নামে, আমার নামে নাম লেখা থাকতো চেয়ারের সঙ্গে। সেই আমি যখন ওই অবস্থাতেই, ওই পদ থাকা অবস্থাতেই বহরমপুরে এলাম, কারণ আমি একটু আমার শহর, আমার জেলা এগুলোকে বেশি ভালোবাসি। আমি দিল্লিতে কাজে যাই আর বাস করতে মুর্শিদাবাদে আসি। তো স্বাভাবিকভাবেই যখন অনেক রিপাবলিক ডে, 15 আগস্টে আমি ইচ্ছা করে দিল্লিতে থাকতাম না। ওই আড়ম্বর, ওই ঝংকার দেখেছি, একবার দেখা মানে বারবার দেখা, টিভিতে দেখে নেব। আমি চলে আসতাম আমার দেশে, আমার শহরে, আমাদের পার্টি অফিস, এখানে সেই 26 জানুয়ারি পালন করতাম, 15 আগস্ট পালন করতাম। আমার পার্টি অফিস থেকে পাশে স্কোয়ার ফিল্ড, ঠিক আছে, সেখানে সরকারিভাবে সেই অনুষ্ঠান পালিত হচ্ছে, আমি আমন্ত্রিত নই। অথচ দিল্লিতে সেই একই দিনে আমার নামে দিল্লিতে যে রাজপথ, সেই রাজপথের প্রথম পংক্তিতে আমার চেয়ার নামাঙ্কিত আছে, সুরক্ষিত আছে, এখানে আমন্ত্রিত নই আমি। তাহলে বুঝতেই পারছেন ম্যানুভারিং স্পেসটা কতটা স্কুইজড হয়েছে। আমি বিরোধিতা করলে ডিজি কথা বলবে না, এসপি কথা বলবে না, ডিএম ফোন তুলবে না, আইজি কথা বলবে না, মন্ত্রী কথা বলবে না, কারণ দিদি রেগে যাবে। এই দিদি রেগে যাবার কারণে আমাদের সকালে 12টা বেজে যাবে, বড় মুশকিল। আপনাকে মনে হয় যে এটা মানে সেন্ট্রালি তৃণমূলের টপ অফ দ্য লেভেল থেকে হয়, নাকি এটা শুধুমাত্র আপনার লোকালে যারা বিরোধী রয়েছে, যারা আপনার ক্ষমতাটা মমতা ব্যানার্জি করে, এবং সেটাই ডাউন টু আর্থ নিচে চলে পারমিয়েট হয়। যেটা দিদি করে সেটা তার ভাইরা করবে, কারণ তারা জানে অধীর চৌধুরীর সঙ্গে হেসে কথা বললে তার চাকরি চলে যাবে। দিদি যদি দেখে নেয়, ফোনে হয়তো কেউ বলে, কথা বলে না তা না, কিন্তু বলবে যে কাউকে বলো না কিন্তু ভাই, কি করবো বুঝো তো, বিপদ হয়ে যাবে। আপনি একটা দীর্ঘদিন কংগ্রেসের রাজনীতি করেছেন, ধরুন আপনার যে জেলায়, সেখানে এখনও একটা, বা আপনাদের এই মালদা, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোয় কংগ্রেসের একটা গুড নাম্বার অফ পার্সেন্টেজ অফ ভোট রয়েছে, ঠিক আছে, কিন্তু কোথাও কি দেখা যাচ্ছে যে বাইরের বিভিন্ন জেলাতে কংগ্রেসের একটা ক্ষয়িষ্ণু শক্তি। আপনার কি মনে হয় যে এখান থেকে, কারণ কংগ্রেসের আপনি একজন সব থেকে বড় মুখ, সব থেকে পপুলার মুখ, এখান থেকে সার্ভাইভ করার রাস্তা কি? আমরা চেষ্টা করছি, নিশ্চয়ই হবে। দেখুন, আস্তে আস্তে তো মনোটনি আসবে না এই পলিটিক্সে। মমতা ব্যানার্জির প্রতি তো সাধারণ মানুষের মোহমুক্তি ঘটছে।
স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির প্রতি সাধারণ মানুষের মোহমুক্তি ঘটা মানে কংগ্রেসের সেখানে জায়গা তো হবেই। কংগ্রেস একটা লিবারেল ফোর্স, একটা সেকুলার ফোর্স। আজ না হয় কাল কংগ্রেসের জন্য মানুষকে ভাবতে হবে, এই ভাবনা নিয়ে আমরা এগোচ্ছি। কয়েকদিন আগে আমি দেখছিলাম একটা ভিডিওতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে আপনি নাকি বিজেপির দেওয়া সিকিউরিটি নিয়ে ঘোরেন। এই অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায় করে গেছেন, এই রিয়াকশন আপনি কি বলছেন? কিচ্ছু না, আমার বাইরের সিকিউরিটিগুলো দাঁড়িয়ে আছে, সেখানে খাকি পোশাকের পুলিশও দাঁড়িয়ে আছে। কেন্দ্রীয় বাহিনী নিশ্চয়ই খাকি পোশাকের হয় না, খাকি পোশাক হয় পশ্চিমবঙ্গ সরকারের। তাহলে আমি অভিষেক বা মমতা ব্যানার্জির কাছেও নিশ্চয়ই সিকিউরিটি চেয়েছি, তাহলে খাকিবালা আসবে কোত্থেকে? খাকিবালা দুটো দাঁড়িয়ে আছে বাইরে, তারা এলো কোত্থেকে? আমি কি চেয়েছি? আর আমি চেয়েছি কি মমতাকে দিয়েছে তার জন্যে? দ্বিতীয় কথা হচ্ছে আমার, যে সিকিউরিটি কী করে অ্যাফোর্ড হয় সেটা জানে না সে, খোকাবাবু তো সে জানে না, ওগুলো কিছু করার নাই আমার। কারণ সিকিউরিটিটা হয় একটা ব্যক্তির সিকিউরিটির কারণে, সেটা তারা কেউ মনে করলে, কোনো এজেন্সি মনে করলে তাকে প্রোভাইড করে। সেখানে আমার কি করণীয় আছে? আমি অনেক বড় বড় পদ সামলেছি, হয়তো মনে হতে পারে তাদের যে আমার বিপদ হতে পারে, আমার প্রাণহানি হতে পারে, তার জন্য দিয়েছে। আমার তো প্রাণহানি হবার অনেক ঘটনা ঘটেছে। আমাকে এই বহরমপুর শহরেই আজকে যে হুমায়ুন কবির দমকলে দাঁড়িয়েছে তৃণমূলের প্রার্থী হয়ে, সে হুমায়ুন কবির এই মুর্শিদাবাদের এসপি ছিল। সেই হুমায়ুন কবির কাছে দিদি মমতা ব্যানার্জি সুপারি দিয়েছিল অধীর চৌধুরীকে খুন করতে হবে। হুমায়ুন কবির কী করেছিল? জেলখানায় গিয়ে যত ক্রিমিনাল, যত খুনি তাদেরকে কন্ট্যাক্ট করতো, জেলখানায় ইন্টারভিউ করতো, তাদের সঙ্গে আলোচনা করতো, অফার দিত, ছাড়া পেয়ে যাবে, একটাই শর্ত, অধীর চৌধুরীকে বাইরে খুন করে দিতে হবে, টাকা পাবে, ছাড়া পাবে। চ্যালেঞ্জ করছি আমি, হুমায়ুন কবির দাঁড়িয়েছে মুর্শিদাবাদে, আমার চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে বলুক, আমার বিরুদ্ধে মানহানির কেস করুক দিদির নির্দেশে, কারণ অধীর চৌধুরীকে খুন করতে হবে। আমি রেলমন্ত্রী, জলঙ্গির বর্ডারে একটা ব্যক্তিগত পারিবারিক কারণে একজন খুন হলো, আমি সেই কেসের আসামি করে দিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি তখন দিল্লিতে রেলমন্ত্রী, শুধু তাই নয়, আমি গেছি পন্ডিচেরিতে রেলের একটা নতুন ট্রেন উদ্বোধন করতে। আর আমার কাছে খবর গেল জলঙ্গিতে একটা ব্যক্তিগত মারামারি হয়েছে মৎস্য চাষিদের মধ্যে, তাতে একজন খুন হয়েছে, অধীর চৌধুরী আসামি হয়ে গেছে। এই হচ্ছে প্রতিহিংসা এই বাংলার রাজনীতিতে। যদি কেউ মমতা ব্যানার্জির প্রকৃত বিরোধিতা করে, মমতা ব্যানার্জি তাকে এইভাবেই পানিশমেন্ট দেয়। এই মমতা ব্যানার্জি আমাকে খুনের কেসও ফাঁসিয়েছে, খুন করাতে গেছে, আমাকে হারাতে সাম্প্রদায়িক দাঙ্গা করিয়েছে। ভাবতে পারেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী, সে হিন্দু মুসলমান সকলেরই মন্ত্রী, সে যদি দাঙ্গা করায়, তাহলে তার থেকে আর ভয়ঙ্কর কাজ আর কি হতে পারে? বাংলা মানুষ বোঝার চেষ্টা করুন। তার জন্য কেন্দ্রীয় সরকার মনে করতে পারে তাদের কোনো গ্রুপ এজেন্সি, গোয়েন্দা বিভাগ। কিন্তু আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের যে স্কোয়াড দেয়, তার মধ্যে একটা গাড়ি পশ্চিমবঙ্গ সরকারের, দিদির পয়সায় চলে, কিন্তু দুটো কনস্টেবল দিদির পয়সায় বেতন পায়, তারাও কিন্তু আমাকে পাহারা দেয়। রাজ্য সরকারের। আচ্ছা, প্রশ্ন আমার এটা, যে খোকাবাবুর এত সিকিউরিটি কী কারণে পায়, সেটা কি জবাব দেওয়া যাবে? পশ্চিমবঙ্গে কোন পদে আছে, কি কাজ করেছে, সে কত বড় বড় বিদ্রোহী, বা সে কত বড় নেতা, যে তাকে কে মারতে যাবে তার জন্যে শয়ে শয়ে পুলিশ তার রক্ষাকারী হিসাবে কাজ করবে? সে প্রশ্নটা কে দিবে? উত্তর তো একটাই, যে সে মমতা ব্যানার্জির আদরের খোকাবাবু, তাই সে সব পাই। আমরা তো মুখে সোনার চামচ নিয়ে জন্মায়নি, আমরা কারোর আদরের খোকাবাবুও নয়, কিন্তু আমাদেরকে দিয়েছে, তারা মনে করছে, তাই মনে করলে উইথড্র করে নেবে, কোনো আপত্তি নেই আমার। আমি কাউকে কোনোদিন দরখাস্ত করে বলিনি যে ভাই আমার প্রাণে ভয় লাগছে, আমাকে সিকিউরিটি দাও। না দিদিকে বলেছি, না মোদিকে বলেছি। চ্যালেঞ্জ তো চ্যালেঞ্জ, দেখে নিতে পারে তাদের রেকর্ড। 2026-এর নির্বাচন আপনি কি মনে করেন যে ইটস ইউর চ্যালেঞ্জ? আমি সবসময় জীবনে চ্যালেঞ্জ নিয়েই বড় হয়েছি। চ্যালেঞ্জ আমি ভালোবাসি, আমি চ্যালেঞ্জ ছাড়া থাকতে পারি না। এইসব মমতা ব্যানার্জির মতো লোকদের বিরুদ্ধে চ্যালেঞ্জ করার মধ্যে আমি গর্ববোধ করি। এদের মুখোশটা খুলে দিতে হবে মানুষের কাছে। এরা অপরাধী, এক একটা রাজনৈতিক অপরাধী। এরা সমাজকে ধ্বংস করছে, মানুষকে ঠগাচ্ছে, মানুষকে বিভ্রান্ত করছে, গণতন্ত্রকে হত্যা করছে। এদের থেকে বড়, মমতার থেকে বড় রাজনৈতিক অপরাধী এ বাংলায় নেই। আজকের দিনে দায়িত্ব নিয়ে কথা বলতে পারবি, পরিষ্কার পরিচ্ছন্ন রাজনৈতিক অপরাধী, একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে কথা বলছি আমি। রাজনৈতিক অপরাধীর নাম মমতা ব্যানার্জি। আমাদের সমাজকে খতম করে দিচ্ছে, আমাদের সমাজকে সাম্প্রদায়িক দাঙ্গায় দীর্ণ করে দিচ্ছে। চালাকি ছাড়া, ধাপ্পাবাজি ছাড়া বাংলার মানুষকে কিচ্ছু দেয়নি। প্রত্যেকটা এলাকায় আজ সন্ত্রাস আচ্ছন্ন করছে। মানুষের
স্বাধীনভাবে কথা বলার অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। আজকে এখানে ভোট করছিস, এখানে মিউনিসিপ্যালিটিতে কর্মচারী যারা কর্মচারী, কংগ্রেসের আমলের বহু কর্মচারী আছে, আমরা তো চাকরি দিয়েছি মিউনিসিপ্যালিটিতে, তাদের বাইরে এসে বলার ক্ষমতা নেই যে ভাই কংগ্রেসকে ভোটটা দিও। যদি শুনতে পাই সঙ্গে সঙ্গে বেতন বন্ধ, সঙ্গে সঙ্গে চাকরি চলে যাবে ইমিডিয়েট। তাদের প্রত্যেককে তৃণমূলের নেতার হয়ে খাটতে হবে, তাদের প্রত্যেককে প্রতিদিন খাটতে হবে তৃণমূলের নেতার হয়ে, প্রতিদিন মিছিল করতে হবে, কিছু করার নাই। এদিক থেকে ওদিক করলে মাইনা বন্ধ। দুটো কর্মচারী মাইনে বন্ধ করে দিচ্ছে। সঙ্গে সঙ্গে মাইনা বন্ধ। দুটো মিউনিসিপ্যালিটির কর্মচারী শুধুমাত্র কংগ্রেসের পার্টির তারা ভোট প্রচার করেছিল, মহিলা তারা দুটো শিক্ষক ডি ক্যাটাগরির দুটো মহিলা, একজন শিবানী সাহা আর একজন গীতা চৌধুরী, শুধুমাত্র কংগ্রেসের ভোট প্রচার করেছে বলে 2024 সালের পর দুজনের মাইনা বন্ধ। কি তোমরা ডিসিপ্লিন মানোনি, ভালো কথা। হাইকোর্টে যা হলো, হাইকোর্ট বললো মাইনা চালু করো, মিউনিসিপ্যালিটি দেখলে মাইনা তো চালু করে দিতে হলো বাধ্য। কি করা যায়? দুজনকে পক্সো কেসে ফাঁসালো, দুটো মহিলাকে পক্সো কেসে ফাঁসাচ্ছে। শুনেছেন যে মহিলাদেরকে পক্সো কেসে ফাঁসানো হয়? কি তার অভিযোগ? না তাদের স্কুলে, মানে ডি ক্যাটাগরির মিউনিসিপ্যালিটির স্টাফ, তারা প্রাথমিক স্কুলের শিক্ষক, হ্যাঁ, তাদের ওই স্কুলে নাকি শিশুদের সঙ্গে যৌন নির্যাতন করেছে। তার মধ্যে একটা স্কুলে 2 বছর ধরে না কোনো শিশু আছে, না কোনো স্কুল আছে, না কোনো ছাত্র আছে, না কোনো ছাত্রী আছে, কিন্তু শিক্ষক আছে। সেই স্কুলটাকে স্কুল করে রেখে দেওয়া হয়েছে, শুধুমাত্র শিক্ষক আছে, ছাত্রছাত্রী আর কেউ নাই। কেন করা হয়েছে? সেইটাকে আগামী দিনে দেখানো হবে এই স্কুল তো আর চললো না, তাই বিক্রি করে দেওয়া ভালো, প্রমোটারি করে দেওয়া ভালো। সেখানে আমাদের তৃণমূলের যিনি মাথা, তিনি সেখানটা একটা কি বিয়ের বাড়ি অনুষ্ঠান বাড়ি করবে। তাই ছাত্রছাত্রী ভর্তি না বন্ধ, শিক্ষককে রাখতে হয়েছে। তাহলে বলুন, ছাত্র নেই, ছাত্রী নেই, শিশু নেই, কেউ নেই, কিন্তু শিশুদের উপর যৌন নির্যাতনের আসামি হয়ে গেল। কি চলছে বলুন? এটা একটা মফস্বল শহরের মিউনিসিপ্যালিটিতে এই জিনিস হয়, সারা বাংলায় এই জিনিসই হচ্ছে। 26-এর ভোটে আপনার এক্সপেকটেশন? আমি ধরুন লড়ি, যখন জেতার জন্য লড়ি, বাকি আমি জানি না। আমি খুব এই প্রশ্নটা মনে নিয়ে এসেছিলাম আপনাকে জিজ্ঞেস করবো বলে, যে বহুবার আপনার মুখে রাহুল গান্ধীর কথা শোনা গেছে। আপনার রাহুল গান্ধীর সাথে কাজের এক্সপিরিয়েন্স নিয়ে একটু যদি শেয়ার করেন, বা অ্যাবাউট রাহুল গান্ধী। রাহুল গান্ধী খুব বড় মাপের মানুষ একটা, এবং প্রচণ্ড শিক্ষিত মানুষ, খুব উদার মনের মানুষ। বাইরে যে দেখেন না, রাহুল গান্ধী তার উল্টো একদম। তার কাছাকাছি গেলে বোঝা যাবে তার মধ্যে কত স্নেহ আছে, মায়া আছে, মমতা আছে, এবং মানবিকতা আছে, তার সঙ্গে আন্তরিকতা আছে। তিনি কখনো আড়ম্বর করেন না, কখনো তিনি অহংকার করেন না। একটা মানে সম্পূর্ণভাবে একটা অহংকারী ব্যক্তিত্ব, যে কখনো নিজের জ্ঞান নিয়ে, কখনো নিজের বংশ নিয়ে, নিজের পাণ্ডিত্য নিয়ে, নিজের শিক্ষা নিয়ে, যোগ্যতা নিয়ে কখনো বড়াই করেন না। ডাউন টু আর্থ পার্সোনালিটি, এটুকু বলতে পারি আপনাকে। আর ম্যাডামকে আমি প্রচণ্ড শ্রদ্ধা করি, আমার গুরুজন বলে, অভিভাবক মানি, এবং আমি আমার মাতৃস্থানে রাখি তাকে। এরকম মাতৃসম আমার রাজনীতিতে অত্যন্ত শ্রদ্ধা করি আমি। অত্যন্ত স্নেহশীলা তিনি মহিলা। ভাবতে পারেন, একটা বিদেশ থেকে এসে আমাদের থেকে বেশি ভারতীয় হতে পারে একটা মহিলা, তার নাম সোনিয়া গান্ধী, আমাদের থেকে বেশি ভারতীয়। আপনাকে মনে হয় যে অদূর ভবিষ্যতে কংগ্রেসের সম্ভাবনা আছে? অবশ্যই, কেন্দ্রের সরকারে ফিরে আসে? অবশ্যই, মানে অবশ্যই, কিছু করার নাই, অবশ্যই হতে হবে। কারণ মানুষের মানে এটা হয় না যে ডেপ্রিসিয়েশন আছে না, সব কিছু ডেপ্রিসিয়েশন এত আছে। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে বিজেপি পার্টির যে গ্ল্যামারটা, মূলত নরেন্দ্র মোদী কেন্দ্রিক গ্ল্যামারে তো বিজেপি পার্টি এখনকার, তার একটা লাইফ স্প্যান আছে কিন্তু। এক, 2 নম্বর, রাহুল গান্ধী কিন্তু ইমার্জিং ফেস এখন ভারতবর্ষে, তার বয়স, তার অ্যাডভান্টেজ, ঠিক আছে। ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন ভঙ্গ মানুষের হতে শুরু করেছে, ঠিক আছে। স্বাভাবিকভাবেই মোহমুক্তি যত হবে, বিকল্প কাকে খুঁজবে? কিছু থাক আর না থাক, ভারতবর্ষের কংগ্রেস পার্টি কাশ্মীর থেকে কন্যাকুমারিকা পর্যন্ত আছে, অরুণাচল থেকে গুজরাট পর্যন্ত আছে, প্রত্যেকটা ব্লকে, প্রত্যেকটা গ্রামে। এর আর কোনো পার্টির নাই। অন্য পার্টির, বিজেপি পার্টির রেজিমেন্টেশন আছে, হয়তো RSS দিয়ে, সাং পরিবার দিয়ে ম্যানেজ করে রেখেছে, কিন্তু কংগ্রেস পার্টির সঙ্গে মানুষ ভলেন্টারিলি আছে, স্পন্টেনিয়াসলি আছে।
অতএব আগামী দিনে কংগ্রেসকে আসতেই হবে, মানে হিসাবে তাকে আসতেই হবে। পলিটিক্সের যেটা ডাইনামিক্স, সে পলিটিক্যাল ডাইনামিক্স বলে কংগ্রেস পার্টিকে আগামী দিনে আসতেই হবে। একটা প্রশ্ন খুব ইন্টারেস্টিং আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করা না মোদির বিরোধিতা করা, কোনটা আপনার কাছে বেশি টাফ লেগেছে বা চ্যালেঞ্জিং লেগেছে? না না, দুটোই বিরোধিতা তো আর দুটো ডিফারেন্স কি না আছে? না, দুটোর ডিফারেন্স হচ্ছে ওটা অনেক বড় প্রেক্ষিতে হয়েছে, সেখানে তো প্রতিদিনের কোনো লড়াই ছিল না। আর এখানে কি প্রতি পদের লড়াই, ওখানে তো একটা নৈতিকতার লড়াই ছিল, একটা নীতি আদর্শের লড়াই ছিল, যে তোমাকে এটা মানি না, আমি কংগ্রেস করি, আমার পার্টির ভাবনাই, আমার পার্টির বক্তব্যই, তোমার পার্টির বক্তব্য আমি মানি না, সেটা অন্য জিনিস। ব্যক্তিগত কোনো এনিমিটি নয়, এখানে হয়েছে ব্যক্তিগত এনিমিটি, পার্সোনালি নাই সব ব্যাপারগুলো। এর সরকারের সমালোচনা করা মানে মনে করে আমার সমালোচনা করলে হিম্মত, তুমি আমার বিরোধিতা করো, আমাকে হারাও, সেটা পলিটিক্যালি করো। এটা মমতা ব্যানার্জির কাছে এক্সপেক্ট করি আমরা, সেটা সে করে না। বিজেপি পার্টি আগামী দিনে বাংলায় যখন ক্ষমতা আসবে তখন বিজেপি পার্টির কী চেহারা দেখবো তা জানি না। তার জন্য আমি অনেক দিন আগে বলেছিলাম যে সিপিএমকে সরালাম আমরা, কিন্তু এলো মমতা, আমরা হারমাত তাড়ালাম, উন্মাদ নিয়ে এলাম, আমি বলেছিলাম। এরপরে কে আসবে আমি জানি না, কিন্তু এখন আজকের দিনে যেহেতু আমরা বাংলার প্রেক্ষাপটে রাজনীতিটা করি, তাই প্রতি মুহূর্তে বাংলায় যে শক্তিটার বিরুদ্ধে আমাদের প্রতি মুহূর্তে লড়তে হয় তার নাম টিএমসি, ইমিডিয়েট থ্রেটের নাম। লং টার্ম থ্রেট বিজেপি অবশ্যই হবে, ইমিডিয়েট থ্রেট হচ্ছে টিএমসি, কারণ প্রতি মুহূর্তে তাকে আমরা কনফ্রন্ট করছি। আজকে যদি অন্য স্টেটে থাকতাম যেখানে বিজেপি ক্ষমতায়, সেখানে তো এইটাই করতাম বা এর থেকে ভয়ঙ্কর হতে পারতো, সেটা অন্য জিনিস। আমি দিল্লিতে এবং আমি পশ্চিমবঙ্গে, আমি যখন দু জায়গায় থাকি, আমি এটাকে অনেক বেশি অনুভব করি, তার কারণ এখানে আমাকে প্রতি মুহূর্তে এটা করতে হয়, আর ওখানে পার্লামেন্টের মধ্যে করতে হতো, এটাই ফারাক। বহরমপুরের জন্য বেশ কিছু আপনি আরও অলরেডি কাজ করেছেন, আপনার কি মনে হয় যে এমন কিছু কাজ বাকি রয়েছে যেটা আপনি ডেফিনেটলি করতে চান জিতে এলে? দেখুন, আমি মুর্শিদাবাদ জেলাকে খুবই ভালোবাসি, ইমোশনালি ভালোবাসি মুর্শিদাবাদ জেলাকে। আমার জেলার ইতিহাস আছে, বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল আমার জেলা। আমার জেলার রাজধানী থেকে একদিন ক্লাইভ বলেছিল যে মুর্শিদাবাদ দখল করলাম। মুর্শিদাবাদের রাজধানীতে ঢুকে প্রবেশ করে ক্লাইভ বলল যে আমি লন্ডন থেকে এসেছি, লন্ডনের মতন বড় মুর্শিদাবাদ শহর, কিন্তু লন্ডন থেকে অনেক বেশি অর্থ, বৈভব, সৌন্দর্য এই মুর্শিদাবাদ শহর। তাহলে বুঝুন আমরা কোথায় ছিলাম। আমাদের আজকে সেই গর্ব শেষ। তাই ইচ্ছা হয় মুর্শিদাবাদ জেলাকে আবার অনেক কিছু করে তার অতীতকে অন্তত ফিরিয়ে আনার কথা বলছি না, অন্তত তার কিছুটা যদি ঝলক দেওয়া যায়, চেষ্টা করেছি যখন যখন সুযোগ পেয়েছি। যখন জেলা পরিষদ ছিল কংগ্রেসের হাতে, গোটা জেলা জুড়ে রাস্তা রাস্তা আর রাস্তা, কানেক্টিভিটিতে ভয়ঙ্কর পরিবর্তন করে দিয়েছিলাম। 100 কিলোমিটার করে পাকা রাস্তা করেছি আর কানেক্টিভিটি বাড়িয়েছিলাম। 29টা ব্রিজ করেছিলাম। আমি রেলমন্ত্রী থাকা অবস্থায়, রেলমন্ত্রী থাকতে থাকতে আমি দেখলাম পলাশী পর্যন্ত ডবল লাইন, তারপর থেকে ডবল লাইন নেই লালগোলা পর্যন্ত। রেল দপ্তরের প্রথম মিটিং ডেকে আমি বললাম টেন্ডার হবে, কারণ সব রেলের মেজারমেন্ট মানে করা আছে, প্রত্যেকটা রেলের এক্সটেনশনের সমস্ত কিছু কিন্তু নথি আপনাদের কাছে আসে। আর ফিউচার যে প্ল্যান, পার্সপেক্টিভ যে প্ল্যান হয়, সেখানে তো সব কিছু থাকে। আমরা আগামী দিনে কি করব, সেই পার্সপেক্টিভ প্ল্যানে পলাশী থেকে লালগোলা ডবল লাইনের ব্যবস্থা থাকতেই হবে, কারণ পলাশী পর্যন্ত ডবল লাইন, তারপরে মুর্শিদাবাদ আর তো ভূগোলের বাইরে নয়। তাই আমি বললাম রেল দপ্তরে বসে 15 দিন সময় দিচ্ছি, আপনারা টেন্ডার ফ্লোট করবেন, আমি গিয়ে উদ্বোধন করব, তারপর আমি রেল দপ্তর ছাড়বো, তারপর আমি আমার দেশে যাব। 15 দিনের মধ্যে বাংলা এসেছি, মুর্শিদাবাদে এসেছি। মুর্শিদাবাদে প্রবেশ করার সময় সেই ডবল লাইন উদ্বোধন করে মুর্শিদাবাদে প্রবেশ করেছি। আজ ডবল লাইন নদীর এপারে, ডবল লাইন নদীর ওপারে, কাটোয়া থেকে ফারাক্কা, পলাশী থেকে লালগোলা ডবল লাইন করে দিয়েছি, ইলেকট্রিফিকেশন করেছি। কারণ আমি মনে করি ডেভেলপমেন্টের প্রথম শর্ত হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার। ডেভেলপমেন্টের প্রথম শর্ত মোবিলিটি। তাই ইনফ্রাস্ট্রাকচার করার ক্ষমতা 18 মাসের মধ্যে আমি পেয়েছিলাম রেলমন্ত্রী হিসাবে, আমি করে দিয়েছি। মুর্শিদাবাদের প্রত্যেকটা স্টেশনকে আধুনিকরণ করে দিয়েছি, একটা না প্রত্যেকটা। আপনি একটা কথা বলুন, এই যে আপনি যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা, আমি রেলমন্ত্রী থাকা অবস্থায় আর যদি একটা বছর থাকতাম, এই মুর্শিদাবাদ জেলায় আমি রেল কোচ ফ্যাক্টরি করতাম,
কি করে জানেন? রেল অ্যান্ড সেল দুটোকে আন্ডারস্ট্যান্ডিং করে দিয়েছিলাম। স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, রেল অথরিটি অফ ইন্ডিয়া, রেল অ্যান্ড সেল দুটোকে একসঙ্গে মার্চ মানে নিয়ে এসে এক টেবিলে নিয়ে এসে আমি আলোচনা করে অনেকটা কাজ এগিয়ে গেছিলাম। যে একটা কোচ ফ্যাক্টরি করবো মুর্শিদাবাদ জেলায়, একটা ছোট এয়ারপোর্ট করা দরকার মুর্শিদাবাদ জেলায়। হ্যাঁ, মানে আমাদের তো নর্থ বেঙ্গল বলছি আর তো, কলকাতার মধ্যে আমার সব প্রস্তাবের মধ্যে আছে এগুলো, নেই সব প্রস্তাব। এখানের আমি মানুষকে কলকাতা যেতে হয়। মুর্শিদাবাদে ভাবতে পারেন আর্মি ক্যান্টনমেন্ট করার ব্যবস্থা করেছিলাম। সেটা ক্যান্টনমেন্ট হয়নি, মিলিটারি স্টেশন হয়েছে। যান দেখে আসুন শিলগ্রামে। ভাবতে পারেন একটা এই জায়গায়, একটা মফস্বল জায়গায়, একটা মফস্বল জায়গাটা মফস্বল স্টেশন কাশিমবাজার, সেখানে আমি লিফট বসিয়েছি মানুষকে চড়ানোর জন্যে। রেল স্টেশনে যাতে বয়স্ক মানুষদের অসুবিধা না হয়, লিফটে করে তারা ওঠে। এই পশ্চিমবঙ্গে কটা স্টেশনে লিফট আছে বলুন? আপনারা তো বড় বড় শহরের ছেলে, শহরে লিফট আছে? এখন তো বর্ধমানে থাকতে পারে, শিয়ালদা, হাওড়া, ব্যাস। আর কোথাও এখন হালে আর কোথাও পাবেন না। আমি কাশিমবাজারের মতন স্টেশনে, পাড়াগ্রামে একটা স্টেশনে কিছু বুড়ি আমাকে বললো, বাবা আমরা উঠতে নামতে পারছেন, তুই ব্যবস্থা করে চলো, লিফট বসাবো, চলো, বসিয়ে দিয়েছি লিফট। আপনি পাবলিকের কথা বলছিলেন এবং তার আগে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা বলছিলেন। আপনি মনে করেন যে দেখুন, একটা সরকারের একটা বিরাট অংশের টাকা বর্তমানে ভাতাতে চলে যাচ্ছে, সেখানে স্বাভাবিকভাবেই একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সরকারের টাকা কম পড়বে রাজ্য সরকারের ক্ষেত্রে, সেই জন্য বিভিন্ন লোন অ্যান্ড অল এগুলো উঠে আসছে। কিন্তু এই যে সাধারণ মানুষকে মাসিক একটা ভাতা বা একটা টাকা দিয়ে দেওয়া, সেইটাকে ওভারকাম করে ভোট পলিটিক্সে কি কংগ্রেসের সাফল্য পাওয়া দেখুন, সম্ভব? আমার কথা হচ্ছে ভাতা দেওয়া যেতেই পারে, প্রোভাইডার তোমার সঙ্গতি থাকতে হবে। ভারতবর্ষের ভাতার ব্যবস্থা তো আজকের নয়, আমরা ওয়েলফেয়ার স্টেট। আমাদের ভারতবর্ষ তো ওয়েলফেয়ার স্টেট, ওয়েলফেয়ার স্টেটকে মানুষকে তো দিতেই হবে। তার জন্য আমরা সস্তায় মানুষের রেলের পরিষেবা দিয়েছি, সস্তায় স্কুল দিয়েছি। তা আজকের না, মানুষকে সস্তায় দেওয়ার প্রক্রিয়াটা তো আজকের না, স্বাধীন হওয়ার পর থেকেই আমরা এটা দিয়েছি। কারণ আমরা তো ডেভেলপড কান্ট্রি নই, ফলে আমাদের এটা দিতেই হবে। আমাদের এখানটা এত বেশি ফারাক আছে, গরিব মানুষ এত রয়েছে। বেশি ফারাক আছে আমাদের বেশি, তার জন্য সেখানটা একটা সেকশনকে তো দিতেই হবে, আমাদেরকে সাহায্য তো করতেই হবে। আমরা তো ওয়েলফেয়ার স্টেট, আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির মাধ্যমে আমাদের এটাই করে থাকি আমরা। তো স্বাভাবিকভাবেই ভাতা দেওয়াটার আমি সেই সেন্সে বিরোধী তা কখনোই করি না, কারণ ভাতা দেওয়াটার পিছনে অর্থনীতি তো জড়িত। আপনাকে যদি আমি কনজামশন পাওয়ার বাড়াই, তাহলে আমার স্টেটও তো এগোবে, ইন্ডাস্ট্রিও তো হবে। মানুষের কনজামশন পাওয়ার বাড়ানোর জন্য নানা প্রক্রিয়া আছে। রোজগার করে তুমি দাও, তাকে রোজগার করার ব্যবস্থা করে দাও। তা না করে এখানটা যেটা হচ্ছে, সেটা সরাসরি এক ধরনের তোমাকে আমি দয়া করলাম, তোমাকে আমি কিছুটা ভিক্ষা দিলাম, এই মানসিকতা তৈরি হচ্ছে এখন। নাহলে এ কথা বলে না যে ভাতা দিয়েছি, ভোট না পেলে ভাতা কেটে দেব, এ কথা বলার ঔদাত্য কী করে আসে? আজকে তৃণমূল পার্টির সর্বত্র এটাই প্রচার, ভাতা দিয়েছি, মমতা ব্যানার্জি ভাতা দিয়েছে, যদি ভোট না দাও ভাতা তোমাদের বন্ধ করে দেওয়া হবে। আপনি আমার একটা কথা বলুন, এই যে ধরুন এই যে সোকল্ড এখন একটা যে ন্যারেটিভ ওয়ারফেয়ার চলছে, যে এই আপনি যেটা বললেন যে কমিউনাল পলিটিক্স, ভাতা দিচ্ছি মানে ভোট দাও, এইগুলোর সাথে একটা সীমিত ভোট ব্যাংক নিয়ে কংগ্রেসের স্ট্র্যাটেজি কি হবে যেটা এটাকে ওভারকাম করতে পারবে? দেখুন, আমরা তো সত্য কথাটা বলার চেষ্টা করছি। আমরাও আমাদের রাজ্যে ভাতা দিই না তা তো নয়, অনেক বেশি ভাতা দিই আমরা। তেলেঙ্গানায় যান, কর্ণাটকে যান, অনেক বেশি ভাতা দিই। ফারাকটা কি? ফারাকটা হচ্ছে এইটা, সেখানটা রোজগার করে ভাতা দেয়, তাই তাদের রাজ্য ঋণগ্রস্ত নয়। সেখানটায় পরিকাঠামো হয়, ভাতাও চলে। সরকারের রোজগার বেশি, রেভিনিউ আর্নিংস বেশি হয়, তার থেকে একটা অংশ সে ভাতা দেয়, আরেকটা অংশ পরিকাঠামো করে। ঠিক আছে? আমাদের এখানে কি হয়, আমাদের এখানে যা রোজগার হয় ভাতাতে দিয়ে দেওয়া হয়, অর্থাৎ খাজনা থেকে বাজনা বেশি হয়ে যায়। মানে কথা আছে না, কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, তোমার যতটা জামা কাপড় আছে ততটা তুমি জামা তৈরি করো। পশ্চিমবঙ্গের তৃণমূল কি করেছে, আমার তাকে ভোট থাক, পরে বাংলার কি হবে না হবে জানি না, আগে তো ভোট থাক। আপনাকে জিজ্ঞেস করি, যেটা হচ্ছে যে বহু ক্ষেত্রে বামেদের মানুষ মানে বলে যে শূন্যের গেরো কাটছে না, তা আপনার কি মনে হয় যে ভালো হবে আমাদের কংগ্রেসের শূন্যের গেরো কাটবে? আমি বলি, আমরা বাই ইলেকশনে শূন্যের গেরো পার করে দিয়েছিলাম, হ্যাঁ, সাগর দিঘিতে, কিন্তু সেটাও তো চলে গেলে আর কি করবো? বললাম না, কোচিং পলিটিক্স, ভয় ভীতি। তার একটা ব্যবসাদার ছেলে, তাকে ভয় দেওয়ার, তোর বাবার ব্যবসাপত্র আমি সব দখল করিয়ে দিব।
তাদের ব্যবসা বন্ধ করে দেওয়ার উপক্রম। মানে যদি ক্যামেরার সামনে বলা সম্ভব হয়, এই যাওয়ার আগে কি তার সাথে বাইরনের সাথে আপনার কনভারসেশন হয়েছিল? দেখা ওই ছেলেটা ভালো ছিল, আমার কাছে এসেছিল নিজে, আমাকে বারবার করে বলেছে, দাদা আমাকে টিকিট দাও, জীবনে আমি এমএলএ হতে চাই। আমি বলেছিলাম, তুই এমএলএ তার হলি, তোকে তো মমতা মেরে কেড়ে নিবে, তুই দাঁড়াতে পারবি না। তখন বাহাদুরি করে বলেছিল, আমি তৃণমূলকে কিনে নিব, আমার এত টাকা আছে। আর তাই তোর এত টাকা আছে, তাহলে কিনবি, তোর ইচ্ছা যদি হয় দাঁড়া। হাত পা ধরেছিল আমার দাঁড়ানোর জন্যে, হাত পা ধরেছিল। ওর হয়ে আমি প্রচার করে দিতাম, ওর হয়ে আমি রোড শো করতাম, এত দুর্বল ছিল ছোড়া। এবার ওর একটা শখ ছিল কি আমি চলবো, আমার সঙ্গে সিকিউরিটি থাকবে, জীবনে হবি থাকে না, ওর স্বপ্ন ছিল আমি বাইরন বিশ্বাস, আমি যখন রোডে চলবো আমার সঙ্গে সিকিউরিটি থাকবে। সেটা তৃণমূলের খোঁচটা বুঝে গেছিল, খবর পেয়ে গেছিল আর কি। এবার তারা ওকে বললো, তোকে আমরা সিকিউরিটি দেবো, তৃণমূলে চলে গেল। এই যে সিকিউরিটি, এই যে আতিশয্য, এগুলো তো আপনার জীবনে বহুদিন ধরে আছে, কিন্তু স্টিল আপনি মুর্শিদাবাদের সাথে কতটা কানেক্টেড থাকতে চান? খুবই কানেক্টেড। আমি এগুলো পরোয়াই করি না। কানেক্টেড তো আমি বুঝি, বাট আমি বলছি যে আপনার থট প্রসেসটা কি? আমার তরফে আমি মুর্শিদাবাদকে উন্নত করতে চাই, আমি মানুষের ভয়েস হতে চাই, ভয়েস অফ দ্য পিপল অফ মাই ডিস্ট্রিক্ট, ভয়েস অফ দ্য কমন পিপল হতে চাই। আমি পার্লামেন্টে সেইটাই করার চেষ্টা করছি, এখানেও সেটাই করবো। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হচ্ছে, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি কলকাতাতে যে বহরমপুরে একজন রবিনহুড আছেন, তার নাম অধীর রঞ্জন চৌধুরী। আপনি কি এখনো বহরমপুরের রবিনহুড বলে নিজেকে মনে করেন? মানুষ খুশিতে, মানুষ কেউ বলেছে, মানুষরা আমাকে হয়তো আমার মতো দেখে, আমাকে দেখে তাদের মতো করে ব্যাখ্যা করেছে, এটা তো আমি আমার জন্য বলিনি, কেউ অবজার্ভ করে তার মতো করে এটা বলেছে। এখানকার পলিটিক্যাল লিডাররা কখনো বলেছিল এগুলো কথা। আমি মানুষকে সহযোগিতা করতে ভালোবাসি, প্রোভাইডার যদি আমার ক্ষমতা থাকে, কোনো মানে সংখ্যাহীনভাবে করি, আমি চেষ্টা করি, মানুষের ভালো দেখলে আমার আনন্দ হয়। আমি যদি কোনো মানুষের কোনো উপকার করতে পারি, তার খুশি দেখে তার থেকে বেশি আমি খুশি হই, এটা আমার অন্তরের অনুভূতি। আর এখানে কোনো জাত নেই, পাত নেই, কিছু নেই। আমি মানুষের প্রতিনিধি হিসাবে আমি নিজেকে সুযোগ পেয়েছি সামাজিক স্বীকৃতি দেবার, আর মানুষের প্রতিনিধি হিসেবে আমি আমার চেষ্টা করেছি। চেষ্টা করার পরিণামে যদি কোনো মানুষ খুশি হয়েছে, আমি আনন্দ পেয়েছি। বাকি কিছু কোনোদিন কারোর কাছে চাইনি, অধিক যদি কারোর কাছে চারানা পয়সা চাইও নি, কারণ চারানা পয়সা চাইবেও না। কিন্তু আমার যা ক্ষমতা, আমার ক্ষমতা দিয়ে মানুষকে খুশি করতে পারলে তার থেকে বেশি আমি খুশি হব, এটুকু বলতে পারি। আমি আরেকটা জিনিস জাস্ট জানতে ইচ্ছা করছে, যে জিজ্ঞাসা করছি যে মানে এখানকার বেশিরভাগ রাজনীতিবিদই আজকে আপনার হাত ধরে রাজনীতি করে উঠে এসছে, যারা অনেকেই তৃণমূলে আছে। আমি একটা ভিডিও দেখছিলাম যে এখানেই বহরমপুরের ক্যান্ডিডেট, আপনি তাকে বলছিলেন যে তুমি তো আমার সাথেই রাজনীতি করতে। কখনো খারাপ লাগে না যে ছেলেগুলো একসাথে আপনার সাথে রাজনীতি করতে? খারাপ লেগে কি করবো, বিরোধিতা খারাপ লেগে কি করবে? মুর্শিদাবাদে গোটা তৃণমূলের গোটা নেতৃত্বই আমার হাতে তৈরি, খারাপ লেগে কি করব? এই মমতা ব্যানার্জির রাজনৈতিক যে যেটা আপনার পলিটিক্যাল ফিলোসফি, সেটা তাই যে অপরের মেরে খাও, নিজেকে বড় করো, অপরের মেরে বড় হও। আপনার পলিটিক্যাল আইডিয়াল পার্সনকে? আমার পলিটিক্যাল আইডিয়াল পার্সন অনেকে, তাও একজন কোনো ব্যক্তি না। আমি কখনো বামপন্থী ভাবধারা দ্বারা প্রভাবিত হয়েছি, কখনো ডানপন্থী ভাবধারা দ্বারা প্রভাবিত হয়েছি, কখনো ভাবতে গিয়ে দেখেছি রাস্তা আলাদা হলে ভাবনার সঙ্গে ঐক্যতা আছে। অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, আর ইন্ডিপেন্ডেন্ট মিডিয়াকে এতটা টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ।